ছোটবেলা থেকেই আমরা অনেকে ভেবে চলেছি, আচ্ছা আমার জীবনটা কেন এরকম, আমি কেন এটা করতে পারি না, আমার ভাগ্য এত কেন খারাপ, ওর এত কিছু আছে, ও এটা পেয়েছে সেটা পেয়েছে, আমি পাইনি কেন, আমার মতো হতভাগা বোধ হয় কেউই নেই এই পৃথিবীতে। আসলে আমাদের আক্ষেপের শেষ নেই। অনেকেই আমরা আমাদের জীবনকে নিয়ে সন্তুষ্ট না, সামান্য কিছুতেই ডিপ্রেশনে চলে যাই। এই যে ছেলেটাকে দেখছেন, সে কিছু সময়ের মধ্যেই মারা যাবে। সে ভীষণ কাঁদছে, তার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু সে যে কি হারিয়ে ফেলেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই ছেলেটাকে সৃষ্টিকর্তা এক বিশেষ শক্তি দিয়েছিল, তাকে পাঠিয়ে দিয়েছিল 10 বছর পিছনে, পুরনো অতীতে, যখন সে স্কুলের ছাত্র ছিল। তাকে সৃষ্টিকর্তা সুযোগ দিয়েছিল যাতে সে অতীতে গিয়ে তার সবগুলো ভুল শুধরাতে পারে, তার জীবনটা তার মতো করে সাজাতে পারে। কিন্তু অতীতে আসার পর তার সাথে যা যা হয় তা আসলেই খুবই মজার এবং একই সাথে জ্বালাময়ী ব্যাপারও। আসুন এই ছেলের সাথে আজ আমরাও টাইম ট্রাভেলই করব, অদ্ভুত সুন্দর এক সময় পার করব। এই গল্পটা পুরোটাই কমেডি, কিন্তু এর শেষটা একদমই আলাদা হবে। কোথাকার জল কোথায় গিয়ে গড়াবে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। গল্পের শুরুটা হয় এক বিশাল ভাগ্যবান লোকের কথার মধ্য দিয়ে। সে বলছিল, আমার জীবনে অনেক কিছুর অভাব, টাকা বাড়ি গাড়ি কিছুই নেই আমার, আর সবথেকে বেশি যেটা নেই তা হচ্ছে সম্মান। আমার কোনো সম্মানই নেই, আমাকে রীতিমতো আমার বউ পেটায়, আমার বউ ফাইট পারে, আর আমি একটু ভুল করলেই সে আমাকে সেই লেভেলে কেলায়। তাহলে বুঝতেই পারছেন লোকটা কতটা ভাগ্যবান। আচ্ছা, এই বিশেষ ভাগ্যবান লোকটার নামই বলা হয়নি, তার নাম হচ্ছে ওয়াং। নামটা কি চেনা চেনা লাগে? আচ্ছা, ওয়াং বলছিল, আমার কোনো মর্যাদাই নেই, আর ওই দিন তো আমি আমার পুরনো প্রেমিকার বিয়েতেই আমার বউয়ের হাতে মার খেয়েছি, এর থেকে লজ্জার আর কি হতে পারে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছিল। এই যে মহিলাটাকে দৌড়ে যেতে দেখছেন, এটাই হচ্ছে ওয়াংয়ের স্ত্রী, তার নাম দংমি। ওয়াং তার স্ত্রীকে না জানিয়ে তার পুরনো প্রেমিকার বিয়েতে দাওয়াত খেতে এসেছিল, এটা পরে তার স্ত্রী জানতে পেরে তাকে সেখানে এসেই সেই পিটানো পিটাই। ভয়াবহ অবস্থা, কেউ তাদের থামাতে পারছিল না। কনের বাবা তো পুলিশকেই কল দিয়ে বলে, আরে পুলিশ সাহেব, আপনারা কোথায়, এখানে জলদি চলে আসুন, এখানে স্বামী স্ত্রীর খুনাখুনি শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ। তবে এই দিনটাতেই কিন্তু ওয়াংয়ের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে, যেটা তার বাকি পুরো জীবনটাকে পাল্টিয়ে রেখে দেয়। তাহলে আসুন সরাসরি এই দিনের ঘটনাতেই চলে যাই। তো এই দিনটা ছিল ওয়াংয়ের পুরনো প্রেমিকার বিয়ের দিন। ওয়াং দাওয়াত পেয়েছিল, আর সে তার বিশাল একটা গাড়িতে সেখানে আসে। এটা তার নিজের গাড়ি না, এমনকি এটা সে ভাড়াও করে আনেনি, অত টাকা সে কই পাবে। তবে এই গাড়িটা সে ভাড়ায় চালায়, মানে ওয়াংই হচ্ছে এই গাড়ির ড্রাইভার। আর ওয়াংয়ের সামনে এই যে লোকটাকে দেখছেন গাড়ি চালাতে, এটা ওয়াংয়ের ড্রাইভার কলিগ, তার ড্রাইভার সে যে এখানে এসেছে। এগুলো ওয়াং কেন করেছে জানেন? যাতে করে তার এক্স গার্লফ্রেন্ড বুঝতে পারে ওয়াং এখন অনেক পয়সাওয়ালা, তার দামি গাড়ি ও দামি ড্রাইভার রয়েছে। ওয়াং তার ভাড়া গাড়িটা নিয়ে আসে এই বাড়ির চারপাশে 5 বার ঘোরায়, যাতে অতিথিরা সবাই তার দিকে নজর দেয়, তাকে নিয়ে আলোচনা করে। এদিকে বাসার গার্ডরা অনেক বিরক্ত, তারা বলে, আর এই গাড়িটা তো এক জায়গায় গোল গোল ঘুরে কেন, ব্রেক নাই নাকি? কিছুক্ষণ পর গাড়ি থামে, ওয়াং সেই মুড নিয়ে বের হয়। তার পুরনো বন্ধুরা তো তাকে দেখে অবাক, তারা মনে করে ওয়াং এখন অনেক ধনী, ওয়াংয়ের মুডই অন্যরকম। কিন্তু ওয়াংয়ের কোটটি গাড়ির দরজায় লেগে গিয়েছিল, আর এটা সহই গাড়ি চলে যেতে থাকে। তো এখানে একটু তার মুডের পাঞ্চার হয়ে যায়। এরপর ওয়াং অনুষ্ঠানের ভিতরে আসে। ওয়াং এই অনুষ্ঠানে আসার জন্য ড্রাইভার কল্যাণ সমিতি থেকে 20,000 টাকা লোন করেছে, কারণ সে তার এক্সকে দামি গিফটই দিবে। ওয়াং অনুষ্ঠানে এসে তার এক্স সম্পর্কে আমাদের কিছু তথ্য দেয়। ওয়াং বলে, আমার এক্সের নাম শিয়া, সে ছিল স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে। আমি 3 বছর তার পিছনে ঘুরঘুর করে অবশেষে তার সাথে 15 দিনের মতো প্রেম করেছি। পরে টাকা শেষ হয়ে যায়, তাই আর পরে প্রেম কন্টিনিউ করার সাহস পাইনি। তবে এই শিয়া এতই সুন্দরী ছিল যে তার পিছনে আমার জুনিয়র সিনিয়র এমনকি স্কুলের টিচারও টাঙ্কি মারত। কিন্তু দেখুন শিয়ার বিয়ে হচ্ছে কার সাথে। এখানে দেখা যায় শিয়ার হবু বর তার থেকে 20 বছরের বড় একজন পুরো, মাথায় আবার চুলও কম। অনুষ্ঠানে অতীতের অনেক পরিচিত লোকজনরা এসেছে, সবাই মজা করছিল। এখানে ওয়াংদের স্কুলের পিটি টিচারকেও দেখা যায়, তার নাম মাস্টার লি। ওয়াং বলে, এই টিচার হুদাই টিচার, পিটির পাওয়ার নাকি সে বুঝে না, প্রশ্নপত্র ফাঁসের জন্য সে নাকি দীর্ঘকাল বরখাস্তও ছিল।
তো এই মাস্টার লি তার শিক্ষার্থীদের দেখে অনেক খুশি। সে বলে, তোমাদের সবার কথা আমার মনে আছে, আর সবথেকে বেশি মনে আছে ওয়াংয়ের কথা। সে তো আস্ত একটা বজ্জাত, ফাঁকিবাজ। তো বজ্জাতটাকে তো দেখছি না, ও আসেনি নাকি? আসলে ওয়াং তার পিছনেই ছিল। বাকিরা সবাই ওয়াংকে বের করে দেয়, বলে যে এই যে স্যার আপনার বজ্জাত। লি বলে, আরে আরে আমি বুঝতেই পারিনি যে তুমি পিছনে ছিলে, না হলে বজ্জাত বলতাম না, অন্য কিছু বলতাম। আসলে সবাই ওয়াংকে নিয়ে মজা করছে, বিশেষ করে এই ছেলেটা। এই পোলাটার একটু মনে রাখবেন, এরে নিয়ে শেষে মজার এক কাণ্ড আছে। তো ওয়াংয়ের সাথে এমন করাতে সে কষ্ট পাচ্ছিল। সে ভাবছিল, আরে বড় লোকই দেখালেও দেখি এরা পাত্তা দেয় না। তো এই কষ্টে ওয়াং বেশি বেশি ড্রিঙ্ক করতে থাকে। এ সময় আবার বিয়ের কনে অর্থাৎ ওয়াংয়ের এক্স শিয়া তাদের কাছে আসে। বন্ধুরা তো ওয়াংকে ইচ্ছামতো জ্বালাচ্ছেই, তারা আবার হুট করে ওয়াংকে ফাঁসিয়ে দেয় যে তাদের সবার হয়ে ওয়াং এখন শিয়াকে কিছু বলবে, মানে তাকে বিয়ের সাধুবাদ জানাবে। এদিকে ওয়াং তো পুরাই মাতাল। সে শিয়ার সামনে এসে খুব আবেগী হয়ে যায়। সে কবিতা বলতে শুরু করে, পুরনো দিনের প্রেমের কবিতা। ওয়াং একদম শিয়ার হাত ধরে সেই মুডে কবিতা বলছে। এই সময়ই আগমন ঘটে ওয়াংয়ের স্ত্রী দংমির। দংমি এসে প্রথমে ওয়াংকে থামায়, তাকে বলে, তুমি মাতাল হয়ে গেছো, এখানে থাকা যাবে না, আমার সাথে চলো। কিন্তু ওয়াং তো যাবে না। ও আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এই দংমি কিন্তু হচ্ছে শিয়াদেরই ফ্রেন্ড। মানে দংমি, শিয়া, ওয়াং এখানের সবাই একই স্কুল থেকে লেখাপড়া করেছে। আর পরে দংমির সাথে ওয়াংয়ের বিয়ে হয়। দংমি শিয়াকে বলে, সরি শিয়া, তোমার বিয়েতে ওয়াং অনেক বড় গিফট দিয়ে ফেলেছে, এই সাধ্য ওর নেই, তাই আমি ওটা নিয়ে যাচ্ছি। কারণ দেখো, তুমি তো শুধু ওকেই বিয়েতে ডেকেছ, আমাকে তো কিছুই বলনি, তাই এত বড় গিফট দেওয়াটা বেশি হয়ে যাচ্ছে। তবে আমি তোমার জন্য বানরুটি নিয়ে এসেছি, এটাই আপাতত গিফট হিসেবে রাখো। এগুলো শুনে আবার ওয়াং রেগে যায়। সে বলে, সে আমার পুরনো প্রেমিকা, আমি যা ইচ্ছা তাই দিব, তুমি বাধা দিবে না। এটা শুনে দংমিও রেগে যায়। তাদের মধ্যে ব্যাপক তর্ক হয়। তর্কের এক পর্যায়ে ওয়াং ভুলবশত দংমিকে ধাক্কা দিয়ে দিয়েছিল। ব্যাস, দংমিকে আর রাখে কে? সে চাকু হাতে ওয়াংকে তাড়া করতে থাকে। ওয়াং তো ভয়ে অস্থির, এই বুঝি তার বউ তাকে মেরেই ফেলে। ওয়াং ভয়ে এক বাথরুমে এসে লুকায়। ওয়াং ভাবছিল, হায় রে হায়, আমার কপালটা কত খারাপ, কি একটা খারাপ বউ পেয়েছি, ভালোই লাগে না, খালি মারে। টাকা পয়সাও নেই আমার, সবার সামনে খালি অপমানই হই। শেষমেশ অতীতের ভালোবাসার মানুষটার সামনেই অপমানিত হলাম। আমি আমার জীবনকে একদম ভালোবাসি না। ইস, আমার জীবনটা যদি অন্যরকম হতো। ওয়াং রাগে বাথরুমের আয়নাই ভেঙে ফেলে। সে রেগে মেগে পাগল, সে এবার তার বউকে তালাকি দিবে। ওয়াং এটা করতে বাথরুমের দরজা খুলে দেখে প্রচুর আলো। বাইরে বের হলে ধীরে ধীরে আলোটা কমে। এরপর দেখা যায় সে তার ক্লাসরুমে চলে এসেছে। ক্লাসরুম মানে সে 10 বছর পিছনে চলে এসেছে। ওয়াং ভাবছিল সে বুঝি বাথরুমে ঘুমিয়ে পড়েছে, আর এগুলো সে স্বপ্নেই দেখছে। ওয়াং অবাক হয়ে তার ক্লাসের সবাইকে দেখে তার ঝগড়ি বউটাও সেখানে আছে। সে তার গাল টেনে ধরেছিল। এটা দেখে আবার ক্লাস শিক্ষক এসে ওয়াংকে রাগারাগি করেন। এই যে সেই মাস্টার লি। মাস্টার লি বলে, এই তুমি এভাবে মেয়ের গাল টেনে ধরো কেন? আর তুমি তো দেখি কোটস্যুট পরে ক্লাসে এসেছ। ওয়াং বলে, সে বিয়ে খেতে খেতে এখানে চলে এসেছে। মাস্টার লি বলে, কার বিয়ে? তোমার মা আবার বিয়ে করেছে নাকি? এগুলো শুনে ক্লাসের সবাই হাসাহাসি করছিল। আর এদিকে দংমির গাল টেনে ধরায় সে লজ্জায় পালিয়েছে। ওয়াং বলে, স্যার, আমি কঠিন এক স্বপ্ন দেখছি, আর স্বপ্নে আমি অতীতে চলে এসেছি। আমার অনেক রাগ আছে আপনাদের উপর, এবার তাহলে আমি ঝেড়ে নিব। মাস্টার লি, আপনি কোনোদিন আমাকে দয়া করে আমাকে 5 মার্কটুকুও দেননি, খালি ফেল আর ফেল, আর এখন আমার উপর রাগ দেখাচ্ছেন? এই বলে ওয়াং মাস্টার লি এর উপরই হাত তুলে ফেলে। ক্লাসের সবাই তো অবাক। পরে আবার ওয়াংয়ের দেখা দেখি অনেকেই মাস্টার লিকে উত্তম মধ্যম দেওয়া শুরু করে দেয়। বোঝা গেল মাস্টার লি এর উপর শিক্ষার্থীদের কত রাগ। এরপর ওয়াং দেখে, আরে তার ক্রাশ শিয়াও এখানে রয়েছে। তো এই সুযোগটা আর ওয়াং হাতছাড়া করবে না। সে একদম এসে ডাইরেক্ট শিয়াকে ধরে আর এটা দিয়ে দেয়। ক্লাসের সবাই তো এটা কি হয়ে গেল? তাদের স্কুলের ইতিহাসে এটাই বোধহয় প্রথম শিক্ষক মার খেয়ে পড়ে আছে আর স্টুডেন্ট এক মহৎ কাজ করে ফেলেছে। মেয়ের তো লজ্জায় অবস্থা খারাপ। এদিকে আবার প্রিন্সিপালও এই হট্টগোল শুনে সেখানে চলে এসেছিল। তিনি দেখেন এখানে লীলাকাণ্ড হয়ে গেছে। ওয়াংয়ের কিন্তু কোনো ভয় নেই, সে তো স্বপ্নই দেখছে। স্বপ্নে আর তার সাথে কে বা কি করবে? ওয়াং দূর থেকে আস্তে করে তার প্রিন্সিপালকে মাথামোটা বলে। এরপর বেসিনে গিয়ে মুখ ধোয়, কিন্তু তার ঘুম ভাঙে না, এই স্বপ্ন কাটে না। সে নিজেকে বেশ কয়েকটা চড়ও মারে, কিন্তু না, ঘুম তো ভাঙে না। ওয়াং ভাবে, বাপরে, আজ মনে হয় একটু বেশি মদ গিলে ফেলেছি, ঘুম সহজে ভাঙবে না। আচ্ছা সমস্যা নেই,
তাহলে আরেকটু মজা করা যাক। ওয়াং এরপর এসে তার এক বন্ধুর কাছ থেকে লাইটার আর সিগারেট বের করে নেয়। এরপর প্রিন্সিপালের সামনেই 2-3 টানও দেয়। ক্লাসে আগুনও ধরিয়ে ফেলেছিল। প্রিন্সিপালের তো মাথাই খারাপ, এই ছেলে কি পাগল হয়ে গেছে। এদিকে এই কাণ্ডে ওয়াংয়ের মা এসে উপস্থিত হয়। ওয়াংয়ের মা কিন্তু 3 বছর আগে মারা গিয়েছে। তবে ওয়াং যেহেতু 10 বছর অতীতে চলে এসেছে, তাই এখানে তার মা জীবিত। ওয়াং তার মাকে দেখে কেঁদেই ফেলে। বলে, মা, তোমার মৃত্যুর পর ডাক্তারের কাছে জানতে পেরেছি তুমি নাকি হেভি ধূমপান করতে, এজন্যই নাকি তোমার ক্যান্সার হয়েছিল। ইস, যদি তুমি ধূমপান করা ছেড়ে দিতে তাহলে আজ তুমি বেঁচেই থাকতে। এটা শুনে তো ওয়াংয়ের মা হতবাক। সে বলে, আরে আমি তো বেঁচে আছি, আর তুমি কিভাবে জানো যে আমি সিগারেট খাই? ওয়াংয়ের তার মাকে দেখে মন ভরে গেছে। এবার সে ঘুম থেকে জেগে উঠতে চায়। সহজে তো ঘুম ভাঙছে না, তাই সে জানালা থেকেই লাফ দেয়। দোতলা থেকে সে পড়েছে। ঘুম ভাঙেনি, ঘুম ভাঙবে কি করে? সে তো ঘুমে নয়, সে তো অতীতে। দোতলা থেকে পড়ায় ওয়াংয়ের হাত পা ব্যান্ডেজ। সে চোখ খুললে তার মাকে দেখা যায়। তার মা বলে, দোতলা থেকে ঝাঁপ দিয়েছিস, যাক ভালোই হয়েছে। এই অজুহাতে শিক্ষকের কাছ থেকে মাপ নেওয়া যাবে, দরিদ্র তহবিল থেকে কিছু টাকা আবদার করতে পারবো। এদিকে চিকিৎসক বলছিল, আপনার ছেলে গতকাল ক্লাসে যা যা করেছে তাতে তার মাথার অবস্থা ভালো নেই। এদিকে ওয়াংয়ের আসলেই মাথা খারাপ। এগুলো তাহলে স্বপ্ন না, সে আসলেই অতীতে চলে এসেছে। হসপিটাল থেকে সে দৌড়ে বের হয়, চারপাশটা দেখে। সে খুবই খুশি। যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সে অতীতে আসার সুযোগ পেয়েছে। এবার সে তার জীবনকে সুন্দর করবে, নিজের মতো করে সাজাবে। সে দংমিকে কোনো মতেই বিয়ে করবে না, সে যেভাবেই হোক তার ক্রাশ শিয়াকেই বিয়ে করবে। এদিকে ওয়াংয়ের মাকে দেখা যায়। সে কষ্টে আছে, তার ছেলের মাথা খারাপ। সে বলছিল, ওয়াং তো অনেক ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছে, তাই তার আদর কম হয়ে গেছে, এজন্যই আজ তার এই অবস্থা। তবে এ জায়গায় দেখা যায় দংমি ওয়াংয়ের মাকে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা না, আসলে দেখে মনে হয় ওয়াংয়ের মার থেকে সেই বেশি কষ্টে আছে ওয়াংয়ের জন্য। দংমি বলে, জানেন কাকিমা, আমিও অনেক ছোটতে আমার বাবাকে হারিয়েছি, এই কষ্টটা আমি বুঝি। ওয়াংয়ের মা বলে, তোমার বাবাও মারা গিয়েছিল? জানতাম না তো। দংমি বলে, আরে না, মারা যায়নি, পালাই গেছে। আসলে দংমি কিন্তু ওয়াংদের এলাকাতেই থাকে। সে আসলে ওয়াংকে বাচ্চাকাল থেকেই অনেক ভালোবাসে। তো এইদিকে ওয়াং এ সময় বেরিয়ে দেখে তার মা কাঁদছে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার মার হাতে সিগারেট। ওয়াং এতে রেগে যায়। তার মা বলে, ওয়াং, তুই যেহেতু জেনে গিয়েছিস যে আমি এটা খাই, তাহলে আর লুকিয়ে না খাই, তোর সামনেই খাই। যাই হোক, এরপর থেকে দেখা যায় ওয়াং তার স্কুল লাইফ এনজয় করছে। অতীতে সে একটু ভীতু ছিল, কিন্তু এখন সে আর ভীতু থাকবে না। পুরো স্কুলে ওয়াংকে নিয়েই আলোচনা হচ্ছে। ওয়াং যে কয়েকদিন আগে শিক্ষক মেরেছে, প্রিন্সিপালকে মাথামোটা বলেছে, তাই সবাই বলছিল তাকে মনে হয় স্কুল থেকেই বের করে দেওয়া হবে। এদিকে শিয়ার লজ্জায় অবস্থা খারাপ। সে এভাবে মুখ ডেকে বেড়ায়। শিয়াকে তার বান্ধবীরা বলছিল, লজ্জা পাওয়ার কিছু নেই, ওয়াং তো মোটামুটি ভালোই দেখতে, প্রেম করতে পারিস। এটা আবার শুনে দংমি রেগে মেগে আগুন। সে বলে, ওয়াং শুধুই তার, সে ওই দিন তার গালে হাত দিয়েছে, এটা ভালোবাসার ছোঁয়া। আসলে দংমি জানে না যে ওই দিন সে যাওয়ার পর ওয়াং শিয়াকে কি ছোঁয়াটা দিয়েছে। তো ক্লাসের বাকি সবাই তো এগুলো দেখেছে, এর জন্য তারা শিয়াকে এখন থেকে ওয়াংয়ের বউ বলেই ডাকে। এটা আবার দংমি শুনে সবার সাথে ঝগড়া। অন্যদিকে প্রিন্সিপাল রুমে ওয়াংয়ের মা বসা। তার ছেলের গতদিনের অভদ্র আচরণের জন্য তাকে এখন বরখাস্ত করা হবে, এজন্যই তার মাকে ডেকে আনা হয়েছে। তখন ওয়াংয়ের মা চুপচাপ উঠে দাঁড়ায়। চুলের বেনি খুলে, উপরের কাপড়টা খুলে, আরও অনেক কিছুই খুলবে। এগুলো দেখে প্রিন্সিপালের মুখ লজ্জায় লাল। সে বলে, আরে আরে, এগুলো করে কি হবে? আপনি বোধহয় ভেবেছেন এগুলো করলে আপনার ছেলেকে মাফ করে দিব, কিন্তু আমার তো এখন অনেক বয়স হয়ে গেছে, এই লোড নিতে পারবো না। তাও আবার আমার স্কুলে, অন্য কোথাও হলে একটা কথা ছিল। কিন্তু এদিকে দেখা যায় ওয়াংয়ের মা চিৎকার শুরু করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বলে। প্রিন্সিপাল বলে, আরে থামুন থামুন। আসলে ওয়াংয়ের মাও কম না। সে বুদ্ধি করেছে, প্রিন্সিপাল যদি তার ছেলেকে মাফ করে না দেয়, তাহলে সে এভাবেই শোষণ অপবাদে প্রিন্সিপালকে ফাঁসিয়ে দিবে। তো ঠেলায় পড়ে প্রিন্সিপাল ওয়াংকে মাফ করে দেয়। বলা হয় ওয়াং যেহেতু দোতলা থেকে পড়েছে, তাই নাকি তার শাস্তি মাপ। তবে ওয়াংকে শিক্ষার্থীদের সবার জনসম্মুখে ক্ষমা চেতে হবে। ওয়াং তাই করে, সুন্দর করে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, বিশেষ করে শিয়ার কাছে। তার ছোঁয়াটা তো ডাইরেক্ট হয়ে গিয়েছিল। তবে সে শিয়ার পিছু ছাড়বে না। সে সবার সামনেই শিয়াকে তার হবু বউ বলে ডাকে, যেটা শুনে দংমি সাথে সাথেই অজ্ঞান। এরপর ক্লাসের ঘটনা। ক্লাস শুরু হয়ে গেছে। দংমি এসে ওয়াংয়ের পাশে বসে। ওয়াং তার সাথে বসবে না। সে উঠে মাস্টার লিকে বলে সে শিয়ার পাশে বসতে চায়।
লি বলে, কোনো মতেই না, শিয়া অনেক ভালো ছাত্রী আর তুমি তো পাশই করতে পারো না, তাই তুমি পিছনেই থাকো। ওয়াং বলে সে দংমির পাশে থাকতে পারবে না, দংমি খালি বুট চাবায়, এতে সে বিরক্ত। ওয়াং বলে সে আর ফেল করে ক্লাসের মান সম্মান ডুবাতে চায় না, তাই সে শিয়ার পাশেই বসবে, শিয়ার পাশে থেকে সেও ভালো পড়াশোনা করবে। যাই হোক, লি তাকে অনুমতি দেয়। এদিকে এই যে ছেলেটাকে দেখছেন তার নাম হেনতাই। এও আবার শিয়াকে অনেক ভালোবাসে এবং শিয়াও মোটামুটি তাকে পছন্দই করত। ওয়াংয়ের এরকম শিয়ার কাছে আসাগুলো হেনতাই মেনে নিতে পারছিল না, কিন্তু এই হেনতাই ফার্স্ট বয়, সে কারোর সাথে ঝগড়া করে না, ভদ্র ছেলে, চুপচাপ সব সয়ে যায়। ওয়াং শিয়ার পাশে এসে বসে, সে আর পড়বে কি, শিয়াকেই সারাদিন দেখে যায়। ওয়াংকে আবার দেখে রাখার জন্য পিছনে দংমিও এসে বসেছিল, যাতে করে ওয়াং শিয়ার বেশি ঘনিষ্ঠ হতে না পারে। কিন্তু ওয়াং থামে কই, শিক্ষক বাইরে গেছে আর তখনই ওয়াং শিয়াকে নিয়ে গান গেতে শুরু করে দেয়। এগুলোর কোনো কিছুই দংমি সহ্য করতে পারে না। দংমির মতো হেনতাইও এগুলো সহ্য করতে পারে না। সে সহজ সরল ভদ্র ছেলে, সে এসে বাংলা সিনেমার মতো করে তার প্রিয়তমার কাছে কষ্ট জাহির করে, মানে শিয়াকে তার মনের কষ্টের কথাগুলো বলছিল। সে বলছিল সে কি ব্যর্থ প্রেমিক, ভদ্র ছেলেগুলো কি এভাবেই হেরে যাবে বারবার। সে গাছে তার হাত পিটাচ্ছিল, সে বলছিল যারে সে ভালোবাসে তারে অন্য কেউ নিয়ে যেতে চায়, আর এত কষ্ট কেন ভালোবাসায়। অন্যদিকে ওয়াংয়ের মা ওঝার কাছ থেকে একটি বিশাল আয়না ফু দিয়ে এনেছে। ওঝা নাকি বলেছে এই আয়নায় ওয়াংকে বারবার তাকাতে, তাহলে নাকি সে সুস্থ হয়ে যাবে। ওয়াং বাসায় এসেছিল, সে দেখে তার চাচিও বেড়াতে এসেছে। ওয়াং তার চাচিকে দেখে বলে, আরে কাকিমা, তুমি তো দেখে অতীতে অনেক সুন্দর ছিলা, কিন্তু তারপরও কাকা পরে আরেকটা বিয়ে করলো কেন? যাই হোক, তুমি আগে থেকে সতর্ক থাকো, বিয়ে হতে দিও না। এরপর ওয়াং তার রুমে আসে, সে দেখে তার রুমে তার প্রিয় গায়কদের কোনো গানের সিডি নেই। তখন সে ভাবে, আরে আমি তো 10 বছর পিছনে এসেছি, এ সময় তো ওই গায়কগুলো গানই করা শুরু করেনি। ওয়াংয়ের মাথায় তখন একটা বুদ্ধি আসে, 10 বছর পরে যে গানগুলো বিখ্যাত হয়েছিল সেগুলো সে এখন নিজেই গাওয়া শুরু করবে। ভালো গান, তাই সেগুলো হিট হয়ে যাওয়ার কথা। এরপর থেকে ওয়াং ওই বিখ্যাত গানগুলো সে তার নিজের মতো করে গেতে থাকে, আর এই গানগুলো স্কুলের সবাই পছন্দও করে। এতে করে স্কুলের সবার ওয়াংকে নিয়ে একটা ভালো মনোভাব চলে আসে। সময় পার হচ্ছে, স্কুলের সবাই যার যার মতো করে বড় হচ্ছে। আবার একদিন ব্যর্থ প্রেমিককে দেখা যায়, মানে হেনতাইকে দেখা যায়। সে হয়তো আবার আগের মতো করে কষ্ট জাহির করছিল, বলছিল যে, প্রিয়তমা তুমি কেমন আছো, আমার কষ্ট কি তুমি বুঝতে পারো না, আমার যে বারবার রাতে ঘুম ভেঙে যায়, এরকম নানা ব্যাপার। তবে হেনতাই এখানে বলেছে সে নিজে অনেক ভদ্র, তাই ওয়াংয়ের সাথে মারপিটে পারবে না। তবে সে নাকি তার স্কলারশিপের টাকা জমিয়ে গুন্ডা ভাড়া করেছে ওয়াংকে মারার জন্য, যাতে ওয়াং শিয়ার কাছ থেকে দূরে থাকে। এদিকে ওয়াং তো এখন স্কুলে বেশ জনপ্রিয়, সে ভালো গান করে, তাই মাস্টার লি ওয়াংকে ডেকে নিয়ে এসেছিল। ও আচ্ছা, এখানে ওয়াংয়ের নাকটা ফাটা, দংমি এটা ফাটিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ওয়াং শিয়াকে নিয়ে একটা গান লিখেছিল এজন্য। তো এখানে মাস্টার লি বলে ওয়াং যেহেতু ভালো গান করে, তাই সে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবে। তবে এই অনুষ্ঠানে ওয়াং বাহাদুরি করে, সে আর ভবিষ্যতের কোনো গায়কের গান কপি না করে নিজেই একটা গান লিখে তা বলে। গানের নাম হতাশা। গানটা মোটেও ভালো ছিল না। ক্লাসের সবাই যখন ওয়াংকে নিয়ে আশাবাদী ছিল, কিন্তু প্রতিযোগিতায় প্রথম পুরস্কারটা পায় ক্লাস 5-এর একটা বাচ্চা। যাই হোক, একদিন শিয়াকে দেখা যায় তার সাইকেলের চাকা কেউ খুলে নিয়ে গেছে। এটা আসলে ওয়াংই করেছিল, যাতে সাইকেল নষ্ট হয়ে গেলে শিয়া তার সাইকেলে করে যেতে পারে, প্রেম বাড়াবে আর কি। শিয়াও ধারণা করে এটা এই ওয়াংই করেছে, কিন্তু ওয়াং বলে সে তো জানেই না, সে তো উল্টো তার জন্য একটা কোকা কোলা নিয়ে এসেছে, যাতে এই গরমে শিয়া ঠান্ডা খেয়ে একটু আরাম পায়। ওয়াংয়ের কিন্তু একটা বোকা বন্ধু রয়েছে, বোকা মানে খুবই বোকা, মানে একে যদি বলা হয় এ তুমি আগরতলায় যাও, তাহলে এ শিওর ভুল করে চৌকির তলায় যাবে। তো এই ছেলে এসে বলে, দোস্ত, যে চাকাটা আমরা বিক্রি করে আসলাম তার থেকে আমাকেও কিছু টাকা দিস, আমিও কোক খাবো। ব্যাস, শিয়ার প্রতি সব দরদ এখানেই শেষ। ওয়াং বলে, কি করবো বলো, পকেটে 1 টাকাও ছিল না, তাই তোমার টায়ার বিক্রি করেই কোকটা কিনেছি। তবে সমস্যা নেই, তুমি এখন থেকে আমার সাইকেলে করেই যাবে। কিন্তু ওয়াং দেখে তার সাইকেল কে জানি শিকল দিয়ে বেঁধে রেখেছে। পরে সেখানে দংমি আসে, আর দংমি শিয়াকে সাইকেলে করে নিয়ে যায়। এই দংমি আসলে ওয়াংয়ের সাইকেলটা বেঁধে রেখেছিল, যাতে ওয়াং শিয়াকে নিয়ে যেতে না পারে। এসব দেখে ওয়াং দংমিকে অনেক গালাগালি করে। এদিকে আবার ওয়াংয়ের বোকা বন্ধুটা দংমিকে গালি দিতে মানা করছিল। সে বলে, দংমি কত সুন্দর একটা মেয়ে, ওকে গালি দিস না।
মানে এই বোকাটা আবার দংমিকে ভালোবাসত। আচ্ছা, যেহেতু দংমি শিয়া ও ওয়াংকে এক হতে দিচ্ছে না, সে হচ্ছে পথের কাঁটা, তাই তাকে সরাতে হবে। এজন্য ওয়াং তার এই বোকা বন্ধুটাকে বলে, বন্ধু দেখ, আমি স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাই। আজ স্বপ্নে দেখলাম তোর ভবিষ্যতে অনেকদিন পর্যন্ত বিয়ে হয়নি, তুই একাই আছিস। তাই আমি মনে করি তোর এখন থেকেই উচিত বিয়ে নিয়ে চিন্তা করা, না হলে পরে আর মেয়ে পাবি না। সবথেকে ভালো হয় যদি তুই দংমিকে পটাতে পারিস, তাহলে আর কোনো সমস্যা নেই। মানে এখানে ওয়াং চাচ্ছে যাতে তার এই বোকা বন্ধুটা দংমিকে পটিয়ে তার পথটা ক্লিয়ার করে দেয়। ওয়াং এখানে তার বন্ধুকে এও বলে, তোর মাথার যে অবস্থা তাতে তোকে দিয়ে আর পড়ালেখা হবে না, তুই তার থেকে প্রেমই কর। আর পড়ালেখায় টাকা খরচ না করে বাসায় বলবি এই টাকা দিয়ে তোকে দোকান করে দিতে, ভালো আয় করতে পারবি। যদি বাসায় কেউ রাজি না হয় তাহলে কয়েকদিন দুপুরে ভাত খাবি না, এতেই হয়ে যাবে। পরের দিন সকালবেলা ওয়াংকে কিছু গুন্ডা তুলে নিয়ে এসেছে। এই গুন্ডাগুলোকে কিন্তু ভাড়া করেছিল হেনতাই, শিয়ার ব্যর্থ প্রেমিকটা আর কি। তো এই গুন্ডাগুলো ওয়াংকে হালকা মারধর করে, কিন্তু এ সময় সেখানে দংমি চলে এসেছিল। কেউ ওয়াংয়ের খোঁজ রাখুক বা না রাখুক, এই মেয়েটা ঠিকই তার খোঁজ রাখে। সে লাঠি নিয়ে এসেছিল, গুন্ডাগুলোকে সরে যেতে বলে, কিন্তু এই মাস্তানগুলো খুবই বাজে। তারা দংমিকে বাজে নজরে তাকায়, তাকে নিয়ে বাজে কথা বলে, দংমিকে তুলে নিয়ে যেতে চায়। ওয়াং তখন সেখানে তাকে একটি ইট দিয়ে বড় মাস্তানটিকে মারে, দংমিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দ্রুত সেখান থেকে পালায়, কিন্তু তারপরে এই গুন্ডাগুলো ওয়াংদের ধরে ফেলেছিল। ওয়াং দংমির উপর থেকে তাকে উদ্ধার করে রাখে, মেয়েটার কিছু হতে দেওয়া যাবে না। এদিকে এ সময়ই রাস্তায় মাস্টার লি যাচ্ছিলেন। ভাগ্যক্রমে তিনি এসব দেখতে পান। এই মাস্টার লি পিটি পারুক আর নাই পারুক, তিনি ভালো কুংফু জানেন। তিনি এসেই একে একে সবগুলো গুন্ডাকে পিটিয়ে দফা রফা করে দেন, কেউই তার সাথে পারে না। অবশেষে ওয়াংদেরকে বাঁচিয়ে নেওয়া হয়। এসব দেখে ওয়াং খুবই অবাক, সে লজ্জাও পায়। ওই দিন সে মাস্টার লি এর সাথে বাজে আচরণ করেছে, ওয়াং আবার তার কাছে ক্ষমা চায়। লি কিন্তু মন থেকে একজন ভালো মানুষই ছিলেন। এদিকে আবার দংমি ওয়াংকে বলছিল সে আজ তাকে বাঁচিয়েছে কেন এভাবে, তাহলে সে অবশ্যই দংমিকে ভালোবাসে, এরকম নানা কথা তার। ওয়াং আসলে এই মেয়েটাকে নিয়ে আর পারে না। সে বারবার বলছিল এই মেয়ে কি তার কোনোদিনই পিছু ছাড়বে না। আর ওই দিনের ঘটনার পর থেকে দংমি এখন শিয়ার মতো করেই সেজে বেড়ায়, যাতে ওয়াং তার প্রতি ইমপ্রেস হয়। এভাবেই দংমি স্কুলে এসেছিল। অন্যদিকে আবার এই দিনই ওয়াংয়ের বোকা বন্ধুটা এসেছে দংমিকে প্রপোজ করতে। কিন্তু দংমির এরকম সাজ দেখে সে অনেক নার্ভাস হয়ে যায়। কিন্তু পরে সে সাহস করে দংমিকে নিয়ে গান গেতে শুরু করে। এই গাধাটা এসেছে সূর্যমুখী ফুল নিয়ে প্রপোজ করতে, আর কোনো ফুল পায়নি গাধা। নার্ভাসে তার এমনই অবস্থা যে শার্টিং করেছে আন্ডারপ্যান্টের ভিতরে, ভাবা যায়। যাই হোক, পরে সব ঠিকঠাক করে সে এসে আবেগে অনেক কিছুই বলে, কিন্তু দুঃখের বিষয় এগুলো শুনেই দংমি তাকে ঘুষি মেরে দেয়। এদিকে আবার উপর থেকে ওয়াং দংমিকে শিয়া মনে করেছিল, যেহেতু তার ড্রেস আপ এরকম। তো দংমি লজ্জায় দৌড়ে পালায়। তার একটা জুতো পরে গিয়েছিল, সেটা তুলেই ওয়াং দৌড়ে পালায়। পরে ওয়াং ছাদে এসে দংমিকে শিয়া মনে করে নানা কথা বলে যে তুমি কি আমার জন্য সূর্যমুখী ফুল নিয়ে এসেছ? বাহ, ভালোই তো। তখন দংমি বলে, আচ্ছা আমার কথা বাদ দাও তো, তুমি তোমার বান্ধবী দংমিকে নিয়ে কিছু বলো। তখন ওয়াং বলে, আরে ওকে নিয়ে কি বলবো, ও আমার কাঁঠালের আঠা, গর্ধব একটা মেয়ে। তোমার গলা যেমন কোকিলের মতো মিষ্টি, ওর গলা তেমন ভাঙ্গা টেম্পুর মতো। ও কিভাবে হাঁটে জানো? এভাবে দেখো। এসব দেখে দংমি অনেক রেগে যায়। ওয়াংও তাকে এভাবে দেখে অনেক অবাক হয়েছিল। এবার না জানি কি হয়। এরপর ওয়াংকে ধরে দংমি তবলায় বাড়ি দিয়ে দেয়। ওই দিন বিকালে ওয়াংরা রাস্তায় হাঁটছিল। হঠাৎ কিছু লোক এসে আবার ওয়াংকে তুলে নিয়ে যায়। তবে এবার ওয়াংকে মারার জন্য তোলা হয়নি, তাকে নিয়ে আসা হয়েছে এই মহিলার কাছে। ইনি হচ্ছেন চায়নার ওই সময়ের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী। সে ওয়াংকে দিয়ে ভালো গান করাতে চায়। ওয়াংয়ের গান তার পছন্দ হয়েছে। তো ওয়াং তো খুশিতে আত্মহারা, সে এখন বড় গায়ক হয়ে যাবে। এ খুশি সে আর রাখে কোথায়। কিন্তু এ সময় দংমি এসে কোথাও কোনো কিছু না বুঝে শুনেই এই মহিলার মাথায় বাড়ি মেরে দেয়। সে মনে করেছিল এই মহিলা ওয়াংকে কিডন্যাপ করেছে। যাই হোক, পরে অবশ্যই সব ভুল বোঝাবুঝিগুলো ঠিক করে ফেলা হয়। তবে এখানেই ওয়াং এবং দংমির মধ্যে একটা ব্যবধান চলে আসে। দংমি কিন্তু ওয়াংকে মন থেকে অনেক ভালোবাসত, কিন্তু ওয়াং সেই সুন্দরী শিয়ার পিছনেই ছুটে চলেছে। আর গানের সুযোগ পাওয়ার পর থেকে তার এখন অনেক ভক্ত, অনেক বন্ধু। তাই দংমি এখন আর ওয়াংয়ের কাছে তেমন যেতে পারে না। বলতে গেলে ওয়াং আর দংমি এখন আলাদা। তবে এর থেকেও একজন বেশি কষ্টে আছে, সে হলো হেনতাই, ব্যর্থ প্রেমিক। সে বোধহয় পাগলই হয়ে যাবে।
তবে এই হেন্তাই আবেগে একটা বড়সড় ভুল কাজ করে ফেলেছে। সে আবার ওই গুন্ডাগুলোকে ভাড়া করেছিল, আর এবার নাকি এই গুন্ডাগুলো ওয়াংয়ের জবান কেটেই নিবে, যাতে সে কখনো গান করতে না পারে। দূর থেকে এদের এই কথাগুলো শুনতে পেরেছিল দংমি। সে তো শুনেই ভয়ে অস্থির। সে এসে বাধা দেয়, তাদেরকে বলে এগুলো না করতে, এটা অনেক বড় অন্যায় হবে। কিন্তু গুন্ডাগুলো এগুলোর কিছুই শুনে না। একটা পর্যায়ে হেন্তাইও তার ভুল বুঝে সে গুন্ডাদেরকে নিষেধ করে, কিন্তু গুন্ডাগুলো হেন্তাইয়ের কথা শুনে না। তারা শুধু এখন একটা কথাতেই ওয়াংকে ছেড়ে দিবে। খুবই বাজে ইচ্ছা তাদের। তারা বলে দংমি যদি তাদের সাথে বিছানায় যায় তাহলেই নাকি এই গুন্ডাগুলো ওয়াংকে ছেড়ে দিবে। এগুলো শুনে হেন্তাই অনেক রেগে যায়। সে গুন্ডাগুলোকে থামাতে চাচ্ছিল, কিন্তু সে তো একা মস্ত বড় ভুল করে ফেলেছে। অন্যদিকে এই সময় দূরের রাস্তায় ওয়াং চলে এসেছে। গুন্ডারাও রেডি তাকে মারার জন্য। তখন দংমি বাধ্য হয়ে এই গুন্ডাগুলোর এমন বাজে প্রস্তাবেই রাজি হয়, যাতে ওয়াংকে ছেড়ে দেওয়া হয়, সেজন্য বড় গায়ক হতে পারে। এরপর খুব বাজে কিছু হয়। ওই দিনের পর থেকে দংমিকে আর খুঁজে পাওয়া যায় না। হয়তো এই ঘটনার পর থেকে দংমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল, তাই হয়তো সে অন্য শহরে বা দেশে চলে গিয়েছে। অন্যদিকে এই সময়গুলোতে ওয়াংয়ের উন্নতি হচ্ছিল। সে বড় গায়ক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে সে কয়েকবার দংমির খোঁজ করেছিল, কিন্তু খুব একটা পাত্তা দেয়নি। সে এখন তার কেরিয়ার নিয়ে ব্যস্ত, শিয়াকে নিয়ে ব্যস্ত। 5 বছর পার হয়ে যায়। ওয়াং এখন বড় গায়ক। শিয়াকে সে বিয়েও করেছে। অন্যদিকে দংমিকে দেখা যায় সে এখন ব্যাংককে। সে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট খুলেছে। দূর থেকে হলেও সে এখনও ওয়াংকেই ভালোবাসে। ওয়াংয়ের গানের অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে। অন্যদিকে ওই ব্যর্থ প্রেমিকের এখনও কষ্ট শেষ হয়নি। এখন তো শিয়ার কোনো মতেই তার হবে না, তাই সে রাস্তায় রাস্তায় এভাবেই কেঁদে বেড়ায়। এই 5 বছরে অনেক কিছু বদলে গেছে। ওয়াংও আগের মতো নেই। তবে এই ওয়াং এখন অনেক কিছু বুঝতে পারছে। সে বুঝতে পারছে সে টাকার জন্য এত কিছু করে জাজ পেয়েছে, তাতে সে আহামরি খুশি না। তার স্ত্রী অর্থাৎ শিয়া ওয়াংকে আসলে ভালোবাসে না। সে আসলে ভালোবাসে ওয়াংয়ের টাকা পয়সা, সুনাম, ট্যালেন্ট এগুলোকে। তাই ওয়াংও এখন শিয়াকে খুব একটা পছন্দ করে না। মাঝে মাঝে ওয়াং সুযোগ পেলেই জাহাজে করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সেখানে অন্য মেয়েরাও থাকে। এতে আসলে ওয়াংয়ের এখন কোনো যায় আসে না। তার মধ্যে এখন ওই প্রেম ভালোবাসাগুলো আর নেই। একবার অবশ্য শিয়া তাকে এই অবস্থায় ধরে ফেলেছিল ওয়াং এতগুলো মেয়ের সাথে। তবে যাই হোক, শিয়া ওয়াংকে ছাড়বে না। এত সুনাম, টাকা তার তো লাগবেই। ওয়াংয়ের চরিত্র গেলে যাক, টাকা পয়সা থাকলেই হলো। তো ওয়াংরা কয়েকদিন ধরে জাহাজে জাহাজে করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একদিন জাহাজে কি জানি সমস্যা হয়। ওয়াংয়ের সাথীরা এসে বলে কে জানি এসে তাদের জাহাজের পিছনে ফুটো করে দিয়েছে। ওয়াংরা পিছনে যেয়ে দেখে, আরে এ তো ব্যর্থ প্রেমিক হেন্তাই। সে এক নজর শিয়াকে দেখতে এসেছে। শিয়াকে সে আজও এভাবেই খুঁজে বেড়ায়। পরে ওয়াং হেন্তাইকে তার বাসায় নিয়ে যায়। ওয়াং তাকে বলে যে সে জানে কেন হেন্তাইয়ের আজ এই অবস্থা। হেন্তাই ক্লাসের ফার্স্ট বয় থেকে আজ মাছ বিক্রেতা হয়েছে। ওয়াং তাকে একটি ব্যবসার কাজে নিতে চায়। হাজার হোক, সে তো তার বন্ধু। এটা শুনে হেন্তাই অনেক খুশি। সে বলে, আজ আমি বুঝতে পারছি তুমি কতটা ভালো, আর তোমার জন্য কেনই বা দংমি এত বড় কষ্ট মেনে নিয়েছে। এত বড় কষ্ট? কিসের কষ্ট? এই ব্যাপারটা ওয়াং জানতো না। বাকিরা মোটামুটি জানলেও কেউ কখনো ওয়াংকে তা বলেনি, কারণ এতে যদি আবার ওয়াং দংমির প্রতি দুর্বল না হয়ে পড়ে, এজন্য। ওয়াং পরে রেগে জিজ্ঞেস করলে তখন ওই দিনের ঘটনাগুলো খুলে বলা হয়। দংমিকে ওই দিন গুন্ডাগুলো ধরে নিয়ে গিয়েছিল, তবে তারা কিছু করতে পারেনি। দংমি তাদের একজনের চোখে লাঠি ঢুকিয়ে অন্ধ করে দিয়েছিল। এরপরে দংমির পরিবার আর ভয়ে এই দেশে থাকতে পারে না, পালিয়ে অন্য দেশে চলে যায়। এসবে তাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছিল। এজন্য অভাবে পড়ে দংমি আর লেখাপড়াটাই করতে পারেনি। এগুলো শুনে ওয়াং অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে সে আসলে কোন মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছে। ওয়াং অনেক অনুতপ্ত। সে এখন দংমির সাথে দেখা করতে চায়। এরপর পরের দিনই ওয়াং ব্যাংককে আসে। অনেক খুঁজে দংমির এলাকার ঠিকানা পাওয়া যায়, কিন্তু এলাকার যে কোন বাড়িটায় দংমি আছে তা পাওয়া যাচ্ছিল না। তবে অনেক খোঁজার পর অবশেষে দংমির সাথে ওয়াংয়ের দেখা হয়ে যায়। দংমি এখন আগের মতো নেই। সে বেশ ঘরোয়া নারী হয়ে গেছে। ওয়াং তার ঘরে যায়। দংমি তার খুব খাতিরদারি করছিল। মেয়েটা এখনও ওয়াংকে অনেক কদর করে। ওয়াং দেখে ওই পুরনো ইটটা দংমির ঘরে সাজানো। এই ইটটা দিয়েই কিন্তু ওয়াং দংমিকে ওই দিন গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, তাই এটা দংমি স্মৃতি করে রেখে দিয়েছে। ওয়াং নুডলস খেতে পছন্দ করত, তাই দংমি তাকে তা বানিয়ে খাওয়ায়। ওয়াং খেতে খেতে বলে, জানো দংমি, আমি না একটা সুন্দর ভবিষ্যৎ থেকে পিছনে চলে এসেছি। আমি সেখানে ছিলাম একজন গাড়ি চালক। কোনোভাবে আমার সংসার চলত।
কিন্তু আমি সেখানে যে সুখে ছিলাম তা এখানে নেই। এখানে সবাই আমার গানের কদর করে, আমার গুণের কদর করে, কিন্তু কেউ আমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা এগুলোর কদর করে না। আমি যে ভবিষ্যতে ছিলাম সেখানে ছিলাম খুবই গরিব। সেখানে আমার কেউ কদর করত না, মজা করত সবাই আমাকে নিয়ে, কিন্তু একজন এরকম করত না, সে আমাকে স্পেশাল ভাবত। আমি তোমার কথা বলছি দংমি। ভবিষ্যতে আমাদের বিয়ে হয়েছিল। আমি অতীতে এসে এই সব কিছু পরিবর্তন করতে গিয়ে আমি সবকিছুই নষ্ট করে ফেলেছি। আমার সুন্দর ভাগ্যটাকে নষ্ট করে ফেলেছি। আমি তোমার মতো কাউকে হারিয়ে ফেলেছি, কিন্তু আর এটা হতে দিতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি শিয়াকে ছেড়ে দিব। ও আসলে ভালো মেয়ে না। আমার আড়ালে সে অনেকের সাথে অবৈধ সম্পর্ক রেখেছে। দংমি, তুমি আমার সাথে চলো। এ সময় ঘরে ওয়াংয়ের বোকা বন্ধুটাকে আসতে দেখা যায়। এই বোকাটার কথা মনে আছে? এই বোকা আর যাই করুক, সে দংমিকে বিয়ে করতে পেরেছিল, আর দংমিও এখন তাকে অনেক ভালোবাসে। ওয়াং এটা দেখে অনেক অনেক আফসোস করে, কষ্ট পায়। বুঝতে পারে যা সে হারিয়েছে তা ছিল অমূল্য সম্পদ, সেটা আর ফিরে পাওয়া যাবে না। ওয়াংয়ের এই বন্ধু ওয়াংকে অনেক ধন্যবাদ দেয়, তার জন্যই সে দংমিকে পেয়েছে। সে তার বলা কথা অনুযায়ী সুন্দর একটা দোকানও দিয়েছে। এরপর ওয়াং অনেক কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াং আর তার এই জীবনকে ভালোবাসে না। সে ঠিকঠাক গান করে না, কোনো শোতে যায় না। সে এখন বেখেয়ালি জীবনযাপন করছে। এভাবেই চলতে থাকে এবং একসময় ওয়াং সবকিছুই ছেড়ে দেয়। এরপর একদিন ওয়াং তার বোকা বন্ধুটার কাছে দেখা করতে আসে। বোকাটাকে নিয়ে সে অনেক মজা করে ওই দিন। তবে দিন শেষে ওয়াং মজায় মজায় তার বন্ধুকে একটা প্রশ্ন করে বসে। ওয়াং বলে, দোস্ত দেখ, আমার অনেক সম্পত্তি আছে, টাকা আছে, এমন অনেক কিছুই আছে যা পেলে তুই সারা জীবনই আরামায়েশে কাটিয়ে দিতে পারবি। আমি এগুলোর সবই তোকে দিয়ে দিব, কিন্তু বিনিময়ে কি তুই তোর বউকে আমার কাছে বিক্রি করবি? এই কথাটা শুনে বন্ধুটা অনেক রেগে যায়, ওয়াংকে খুশি মেরে দেয়। এই বোকা যতই বোকা হোক না কেন, আপন মানুষের মূল্য সে বুঝে। টাকা দিয়ে সম্পর্ক কখনোই কেনা যাবে না। ও আচ্ছা, এই খুশিতে ওয়াং একেবারে অজ্ঞানী হয়ে গিয়েছিল। তাকে হসপিটালে আনা হয়, কিন্তু এখানে ওয়াংয়ের একটা মারাত্মক রোগ ধরা পড়ে। ওয়াং এইডসে আক্রান্ত। সে বেশি দিন বাঁচতে পারবে না। এটা শুনে ওয়াংয়ের পরিবারের সবাই একদম শকড। তবে কেউ কেউ এখানে কষ্টে ছিল এজন্য যে ওয়াং মরে গেলে তো সব সুনামি শেষ, টাকা আসাও বন্ধ হয়ে যাবে। শিয়ারা এইরকমই ভাবছিল। পরে আবার শিয়া বলে, আরে ওয়াং যদি এইডসে আক্রান্ত হয় তাহলে তো আমারও চেক আপ করা দরকার, আমারও তো হতে পারে। এই সময় আবার হেন্তাইও বলে ওঠে, আরে যদি শিয়ার এইডস হয়ে থাকে তাহলে তো আমারও হবে, যেহেতু আমাদের মধ্যে হয়ে গেছে। এদিকে ওয়াংও এটা জেনে শকড। সে তার মাকে কাছে এনে ভীষণ কাঁদছিল। সে এত অল্প বয়সী চলে যাবে, দংমিকেও তো সে পেল না। তো এ সময় ওয়াংয়ের এই বন্ধুটা এসে সান্ত্বনা দেয়। এই পোলাটারে কি মনে আছে? ওই যে শুরুতে এইটার কথা বলেছিলাম মনে রাখতে। তো ওয়াংয়ের এই বন্ধুটা বলে, দোস্ত তুই চিন্তা করিস না, তুই মরে গেলে তোর মার দেখভাল আমিই রাখবো। আর তুই আমাকে এখন আর বন্ধু বলিস না, আমাকে বাবা বলতে পারিস। আসলে ওয়াংয়ের এই বন্ধুটা ওয়াংয়ের থেকে 4 বছরের বড়, আদু ভাই আর কি। আর তার সাথে ওয়াংয়ের মার একটা সম্পর্ক হয়ে গেছে। তো এই সময় এইগুলো শুনে ওয়াং প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে যে কি দিয়ে এই পোলাটারে মারবে বুঝতেই পারছিল না। তবে ওয়াংয়ের মা এসে তাকে বাধা দেয়। হাজার হোক হবু বাবা বলে কথা, হবু বাবাকে সে মারে কিভাবে? এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। ওয়াংয়ের অবস্থা বাজে, সে আর অল্প সময় বেঁচে থাকতে পারবে। তো একদিন দংমি আর তার ওই বোকা বন্ধুটা ওয়াংয়ের সাথে দেখা করতে এসেছিল। ওয়াং যেহেতু সেলিব্রিটি, তাই তারা সহজে তার সাক্ষাৎ পাবে না। তখন দংমিরা হসপিটালের জানালা দিয়েই ওয়াংয়ের কাছে আসে। এ সময় আবার ওই বোকাটাও জানালায় ছিল, কিন্তু সে ভিতরে ঢুকতে যেয়ে পড়ে যায়। যাই হোক, দংমি ভিতরে আসে, দেখে ওয়াং তার শেষ সময় পার করছে। দংমি এখানে ওয়াংয়ের সাথে গল্প করে, তাকে কিছু সান্ত্বনা দেয়। বলে যে, দেখো আমাদের জীবনটা অদ্ভুত, কি থেকে কি হলে ভালো হতো তা আমরা কখনোই বলতে পারি না। যিনি এই জীবনটা দিয়েছেন, তৈরি করেছেন, তিনিই সবথেকে ভালো জানেন। সৃষ্টিকর্তাই সর্বোচ্চ জ্ঞানী। তিনি আমাদের যে জীবন দিয়েছেন এটাই সেরা। কারণ আজ আমরা যে জায়গাটায় আছি, হতে পারত যে আমরা এর থেকেও খারাপ জায়গায় থাকতে পারতাম। হতে পারত যে আমাদের এই জীবনটা আরও অনেক কষ্টের হতো, কিন্তু এমনটা তো হয়নি। আমরা আজ যা পেয়েছি তা ভালোই পেয়েছি, যা আছি ভালোই আছি। ওয়াং, ছোটবেলা থেকেই আমি তোমাকে ভালোবেসেছিলাম। এখন আমার স্বামী আছে, তাই তোমাকে ভালোবাসতে পারবো না। তবে তোমার প্রতি ভালো লাগা থাকবেই। তোমার কদর আমার কাছে কোনোদিনই কমবে না। তোমাকে আমি অনেক সম্মান করি।
এগুলো শুনে ওয়াং অনেক কাঁদছিল। সে কথা বলার মতো অবস্থায় ছিল না, কিন্তু তার ভিতরটা বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিল, চিৎকার করে বলছিল, হে আমার প্রতিপালক, তুমি কেন আমাকে অতীতে পাঠালে? আমি এ জীবন চাই না। আমি যেখান থেকে এসেছি আমি সেখানেই ফিরে যেতে চাই। আমি গায়ক হতে চাই না, আমি গাড়ি চালকই থাকতে চাই। আমি বিশাল অট্টালিকা চাই না, আমি কুঁড়ে ঘরের শান্তি চাই। আমি আমার বন্ধুদের মিথ্যা চাটুকারিতা চাই না, আমি তাদের সত্য দুষ্টমি চাই। আমি স্কুলের বিখ্যাত হতে চাই না, সাধারণ মানুষ হয়ে থেকেই কিছু মানুষের অসাধারণ ভালোবাসা পেতে চাই। আমি শিয়াকে একদম ভালোবাসি না, আমি দংমিকেই অনেক ভালোবাসতে চাই। এই কথাগুলোর সাথে এক বুক যন্ত্রণা নিয়ে ওয়াং সেখানেই মারা যায়। কি ভাবছেন? অনেক অনেক আক্ষেপ নিয়ে ছেলেটা মারা গেল, তাই না? হ্যাঁ, মারা গেছে, কিন্তু সেটা স্বপ্নে। তার স্বপ্ন এখন শেষ। উপরওয়ালা তার এই সব কিছুকে স্বপ্ন বানিয়ে দিয়েছে। এগুলোর সবকিছুই ছিল শেষ না হওয়ার মতো এক স্বপ্ন। ওয়াং তার জীবন নিয়ে সবসময় কটূক্তি করত, সৃষ্টিকর্তাকে দোষারোপ করত, গালাগালি করত। তাই তার রব তাকে এই স্বপ্ন দিয়েই তার সব ভুল ভেঙে দিয়েছে। তাকে এবং সাথে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা যেখানে যে অবস্থায় আছি এটা খারাপ না, এর থেকে আরও অনেক বেশি খারাপ অবস্থায় আমরা থাকতে পারতাম। যা আছি ঠিকঠাকই আছি। ওয়াং যখন জানতে পারে এটা ছিল স্বপ্ন, সে আবার আগের জায়গায় ফিরে এসেছে, তখন তার এই সুখ আর দেখে কে? সে দ্রুত বাথরুম থেকে বের হয়। এক বিশাল লাফ দিয়ে সে তার স্ত্রীর কাছে যায়। তার স্ত্রী দংমি। তাকে সে এখন ভীষণ ভালোবাসে। তার এই সুখ 1000 কোটি টাকা দিয়েও কেনা যাবে না। মনে হয় সে আকাশের চাঁদ হাতে পেয়েছে। দংমির থেকে কিন্তু শিয়া অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু ওয়াংয়ের কাছে এখন সবথেকে সুন্দর এই দংমি। বর্তমান সময়ে ফিরে আসার পর ওয়াং 7 দিন পর্যন্ত দংমিকে এভাবেই জড়িয়ে থাকে। ভয়াবহ অবস্থা। যে মেয়ে অতীতে ওয়াংয়ের কাঁঠালের আঠা হয়েছিল, এখন সেই মেয়ের কাছেই এই ওয়াং কাঁঠালের আঠা হয়ে গেছে। ওয়াং তাকে ছাড়বে না। সে অবশেষে আসল জিনিসের কদর করতে শিখে গেছে। তো এভাবেই এই গল্প চলতে থাকে, আর এভাবেই জীবনের গল্পগুলো চলতে থাকাই উচিত। ভিডিওর এখানে শেষ হবে, কিন্তু গল্পটা শেষ হবে না। বাকি গল্পটা আপনারা আপনাদের নিজেদের মতো করে ভাবতে থাকুন। অন্যকে গুরুত্ব দিন। যে মানুষটা আমাদের কদর করে, সে যেই হোক না কেন, যেরকমই হোক না কেন, তাকে কখনোই দূরে ঠেলে দেওয়া যাবে না। এরাই হচ্ছে আমাদের বেঁচে থাকার আশা, টুকরো টুকরো ভালোবাসা। আমরা সবাই যে যেখানে রয়েছি, যে পর্যায়ে আছি, আসুন এই সময়টাকে ভালো করার চেষ্টা করি। জীবনটা খারাপ না।